২০২৫ সালের মে মাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে গেলেন। তো এই সফরটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, সফরটা আসলেই খুব গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে বাংলাদেশ আর জাপানের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য। ঠিক, আমাদের কাছে বেশ কিছু কূটনীতিক আর অর্থনৈতিক বিশ্লেষণ আছে, আমরা সেগুলোর ভিত্তিতেই কথা বলবো। অবশ্যই আমাদের লক্ষ্য হল এই সফরের আসল উদ্দেশ্যগুলো কী ছিল আর বাংলাদেশ জাপান সম্পর্কের ওপর এর প্রভাবটা কেমন হতে পারে সেটা বোঝা। আর ডক্টর ইউনুসের তো একটা অন্য পরিচয়ও আছে, নোবেল লরিয়েট, সেটার কি কোনো বাড়তি ভূমিকা ছিল? ছিল তো বটেই। তার এই পরিচয়, আবার দেখুন দুই দেশের মধ্যে একটা কৌশলগত অংশীদারিত্বও চলছে। সব মিলিয়ে এই সফরটাকে একটু অন্যভাবে দেখতে হবে। বিশেষ করে সময়টা দেখুন, বাংলাদেশে তখন একটা পালাবদল চলছে। হ্যাঁ, সময়টা আসলে ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, এই সফরের প্রেক্ষাপটটা যদি একটু বলেন, আমন্ত্রণটা কিভাবে এলো? এটা ফেব্রুয়ারি মাসের ঘটনা। জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার মিস ইকুয়ানা আকিকো উনি ঢাকায় এসেছিলেন। ও আচ্ছা। তিনি ডক্টর ইউনুসকে দুটো বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। একটা হলো টোকিওতে ৩০তম নিক্কেই ফিউচার অফ এশিয়া সম্মেলন। বেশ নামকরা সম্মেলন ওটা। হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো ওসাকা এক্সপো 2025। ওখানে ১১ই মে আবার বাংলাদেশ দিবস হিসাবে পালিত হয়েছে। তার আমন্ত্রণটা বেশ উচ্চ পর্যায় থেকেই এসেছিল। একদম। এটা কিন্তু শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল না। আমার মনে হয় এটা জাপানের দিক থেকে একটা সিগন্যাল ছিল যে রাজনৈতিক পরিস্থিতি যাই হোক, তারা বাংলাদেশের সাথে সম্পর্কটা এগিয়ে নিতে আগ্রহী। অনেকটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা আন্তর্জাতিক স্বীকৃতির মতো বলা যেতে পারে। সম্পর্কটা যে তারা কন্টিনিউ করতে চায় সেটারই একটা ইঙ্গিত আর কি। আচ্ছা, এবার একটি অর্থনৈতিক দিকটায় আসি। জাপান তো বাংলাদেশের জন্য বরাবরই খুব বড় একটা উন্নয়ন অংশীদার, তাই না? এই সফরে অর্থনৈতিক লক্ষ্যগুলো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ছিল। অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আর সবচেয়ে বড় লক্ষ্য ছিল জাপানি বিনিয়োগ আরও বেশি করে আকর্ষণ করা। সেটা তো স্বাভাবিক। দেখুন, জাপান কিন্তু অলরেডি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার। ২৫০০-এর মতো যে অর্থনৈতিক অঞ্চলগুলো হচ্ছে, সেখানে তো ওদের বিশাল বিনিয়োগ আছে। হ্যাঁ, সেটা জানি। এই সফরটা ছিল সেই আগ্রহটাকে আরও একটু পুশ দেওয়ার মতো। বিশেষ করে এখন জাপানের যে চায়না +1 স্ট্র্যাটেজি চলছে। আচ্ছা আচ্ছা, ওরা চীনের বাইরে বিনিয়োগের নতুন জায়গা খুঁজছে। ঠিক তাই। আর বাংলাদেশ তার তরুণ জনশক্তি, বাড়তে থাকা বাজার, এগুলোর কারণে জাপানের কাছে একটা আকর্ষণীয় বিকল্প হিসেবে উঠে আসছে। যদিও কিছু চ্যালেঞ্জ তো আছেই, যেমন ধরেন অবকাঠামো। চ্যালেঞ্জগুলো তো থাকবেই। অর্থনীতির পাশাপাশি কূটনৈতিক দিকটাও নিশ্চয়ই সমান গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে ২০১৪ সালের ওই কৌশলগত অংশীদারিত্বের কথা মাথায় রেখে। একদম ঠিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল সেটাই। ২০১৪ সালে যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপিত হয়েছিল, সেটার প্রতি বাংলাদেশের যে একটা অবিচল প্রতিশ্রুতি আছে, সেটা আবার জোর দিয়ে বলা। এটা তো শুধু দুই দেশের ব্যাপার না, তাই না? এর একটা আঞ্চলিক গুরুত্বও আছে। অবশ্যই। এটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা ব্যালেন্স রাখার যে কূটনীতি, সেটারও অংশ। ভারত, চীন, আমেরিকার মতো বড় শক্তিগুলোর মধ্যে সম্পর্কটা বেশ জটিল। বাংলাদেশ চায় সবার সাথেই ভালো সম্পর্ক রেখে নিজের স্বার্থটা দেখতে, আর জাপান এই ক্ষেত্রে একটা খুব জরুরি মিত্র। আর ওই যে আন্তর্জাতিক ফোরামগুলোতে অংশগ্রহণ, ওসাকা এক্সপো বা নিক্কেই ফোরাম, সেগুলোর উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, ৩ নম্বর পয়েন্ট এটাই। এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ছিল। ওসাকা এক্সপোতে বাংলাদেশের প্যাভিলিয়ন, তারপর বাংলাদেশ দিবস উদযাপন, এগুলো বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার দারুণ সুযোগ ছিল। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা, সংস্কৃতি, ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা। আর নিক্কে ফোরাম? নিক্কে ফোরাম তো এশিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনার একটা খুব প্রভাবশালী জায়গা। সেখানে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্ব যখন বাংলাদেশের কথা বলেন, তখন সেটার ওজনটাই অন্যরকম হয়। বাংলাদেশের উন্নয়ন দর্শন, এই অঞ্চলে ভূমিকা রাখার আগ্রহ, এগুলো খুব জোরালোভাবে তুলে ধরা গেছে। এবার আসি ডক্টর ইউনুসের ব্যক্তিগত পরিচয়ের কথায়। নোবেল বিজয়ী হিসাবে তার যে খ্যাতি, সেটাই সফরে কতটা বাড়তি সুবিধা দিয়েছে? এটা কি সফট পাওয়ার বা স্নিগ্ধ শক্তি বলা যায়? অবশ্যই বলা যায়। ডক্টর ইউনুসের এই বিশ্বজোড়া পরিচিতি,
সামাজিক ব্যবসার প্রবক্তা হিসেবে তার ইমেজ এটা বাংলাদেশের ভাবমূর্তিকে অন্যরকম একটা মাত্রা দিয়েছে। মানে এটা শুধু একজন সরকার প্রধানের সফর ছিল না। না, একদমই না। এটা ছিলেন একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের সফর। আন্তর্জাতিক মহল তার কথা শোনে, গুরুত্ব দেয়। নিক্কেই ফোরামের মতো জায়গায় তার উপস্থিতি বাংলাদেশের বক্তব্যকে একটা বিশেষ ওজন দিয়েছে। এটা সফট পাওয়ার ব্যবহারের একটা চমৎকার উদাহরণ, যা কূটনৈতিক লক্ষ্য পূরণেও সাহায্য করেছে। আচ্ছা, যদি একটু ইতিহাসের দিকে তাকাই, বঙ্গবন্ধুর ১৯৭৩ সালের জাপান সফর দিয়ে তো ভিত্তিটা তৈরি হয়েছিল। হ্যাঁ, ওই সফরটা ছিল সম্পর্কের সূচনা। তারপর শেখ হাসিনার ২০১৪ সালের সফরে সেটা কৌশলগত অংশীদারিতে উন্নীত হল। এই দীর্ঘ যাত্রায় ড. ইউনূসের এই সফরটাকে কিভাবে দেখছেন? এটা কি আগেরগুলোর ধারাবাহিকতা নাকি নতুন কিছু? আমি বলবো এটা মূলত ধারাবাহিকতা রক্ষারই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে প্রেক্ষাপটটা ভিন্ন। বঙ্গবন্ধু গিয়েছিলেন সদ্য স্বাধীন দেশের জন্য জাপানের বন্ধুত্ব আর স্বীকৃতি আদায় করতে। শেখ হাসিনার সময়ে সম্পর্কটা আরও গভীর হয়েছে। বিশেষ করে বড় বড় প্রকল্পে জাপানের অংশগ্রহণ বেড়েছে। আর ড. ইউনূসের সফরটা এলো এমন একটা সময়ে যখন বাংলাদেশকে আন্তর্জাতিক বন্ধুদের, বিশেষ করে জাপানের মতো দেশকে আশ্বস্ত করার দরকার ছিল। মানে রাজনৈতিক পরিবর্তন হলেও সম্পর্কের ধারাবাহিকতা থাকবে, অর্থনৈতিক লক্ষ্যগুলো আগের মতোই থাকবে, এরকম একটা বার্তা দেওয়া। ঠিক তাই। আগের অর্জনগুলোকে সম্মান জানিয়েই ভবিষ্যতের পথটা তৈরি করার একটা চেষ্টা আর কি। তাহলে যদি সারসংক্ষেপ করি, এই সফরের মূল প্রাপ্তিগুলো কি দাঁড়ালো? সংক্ষেপে বললে প্রথমত দুই দেশের সম্পর্কটা আরও মজবুত হল। দ্বিতীয়ত নতুন জাপানি বিনিয়োগের একটা ভালো সম্ভাবনা তৈরি হল। আর তৃতীয়ত এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের যে ভূমিকা, সেটা আবার নিশ্চিত করা হল। আর এর সাথে এটাও যোগ করা যায় যে এই অন্তর্বর্তীকালীন সময়ে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে বড় অর্থনীতির দেশগুলোর কাছে একটা বার্তা গেল যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আছে এবং অর্থনৈতিক লক্ষ্যগুলো অপরিবর্তিত। একদম সেটাই। আর এই সফরের আরেকটা বড় দিক হল এটা অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতেও কিন্তু সাহায্য করেছে। এটা দেশের ভেতরের পরিস্থিতির জন্যও জরুরি। নিঃসন্দেহে ড. ইউনূসের জাপান সফরটা খুবই সময়োপযোগী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ ছিল, বিশেষ করে এই পরিবর্তনকালীন সময়ে অর্থনৈতিক আর কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, আর আলোচনার শেষে একটা ছোট্ট প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যাই। বলুন। দেখুন, এই সফরের মূল ফোকাস তো ছিল অর্থনীতি আর কূটনীতি, কিন্তু ড. ইউনূসের পরিচিতি তো মূলত তার সামাজিক ব্যবসা মডেলকে ঘিরে। ঠিক। ভবিষ্যতে জাপান বাংলাদেশ সহযোগিতায় এই সামাজিক ব্যবসার ধারণাটা কি কোনো নতুন দিক খুলে দিতে পারে? যেমন ধরুন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা বা টেকসই উন্নয়ন, এই ক্ষেত্রগুলোতে জাপানও কিন্তু এসব বিষয়ে খুব আগ্রহী। ইন্টারেস্টিং পয়েন্ট। এবারের আলোচনায় হয়তো এটা বিস্তারিত আসেনি। হ্যাঁ, আসেনি, কিন্তু ভবিষ্যতের জন্য বিশেষ করে গ্রিন পার্টনারশিপ বা জলবায়ু কূটনীতির ক্ষেত্রে এর একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? এটা নিয়ে ভাবা যেতে পারে।